নমস্কার, বাংলা স্ফেয়ারে রাত্রি 10টার ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন, হাসিনাকে বাধ্য হয়ে দেশান্তরী হতে হয়েছে, সে খবর এত পুরনো হয়ে গেছে যে পুনরাবৃত্তি করার কোনো মানে। কিন্তু আজকে আমি দায়িত্ব নিয়ে আপনাদের এইটুকু বলতে পারি, হাসিনার পথ অনুসরণ করা ছাড়া মোহাম্মদ ইউনূসের সামনে বিকল্প কোনো রাস্তা আর খোলা থাকছে না। তিনি কবে দেশান্তরী হবেন সেই এক্সাক্ট ডেটটা হয়তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু অচিরেই যে এই ঘটনাটি ঘটতে চলেছে সে ব্যাপারে আন্তর্জাতিক মহলে যারা খবরাখবর রাখেন তারা সবাই একরকম নিশ্চিত। তার কারণ একটাই, সেটা হলো বাংলাদেশের অর্থনীতির শোচনীয় হাল। এই শোচনীয় হালের চেহারাটা কিরকম তা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এই মোহাম্মদ ইউনূস সম্পর্কে দু চারটি কথা বলা আবশ্যক। আমি জানি না আপনারা কতজন জানেন, ইউনূস আদতে কিন্তু চট্টগ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামে বয়োজ্যেষ্ঠ লোকেদের সাধারণত বরদা বলে ডাকা, ফলে চট্টগ্রামে ইউনূস পরিচিত বরদা হিসেবে। কিন্তু এই যে চারদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন মৌলবাদী ইসলামীরা মাথাচাড়া দিচ্ছে, জামাত প্রকাশ্যে এসে সভা সমাবেশ করছে, আরো নানাবিধ জঙ্গি সংগঠন বলুন বা ইসলামী সংগঠন বলুন, তারা এখন মাশরুমের মতো গজিয়ে উঠছে। এই ধর্মান্ধ মুসলিমদের মধ্যে কিন্তু মোহাম্মদ ইউনূস পড়েন। আমি দেখতে পাচ্ছি মোল্লাদের একটা অংশ ইউনূসকে সুদখোর বলে গাল দিচ্ছে। সুদ ইসলাম ধর্মে একটা হারাম বস্তু, অর্থাৎ কাউকে টাকা দিয়ে আপনি তার উপর সুদ চাইবেন, এটা ইসলাম ধর্মে বরদাস্ত নয়। যদিও এটা তুলনায় অনেক লঘু পাপ বলে এখন স্বীকৃত। ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে কেননা তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই গরিব লোকজনকে টাকা দিয়ে অল্প সুদে আবার টাকাটা ফেরত নিয়েছেন, তো সেটাই তার প্রসিদ্ধির মূল কারণ। অতএব তাকে সুদখোর বলাটা খুব অস্বাভাবিক নয়। যদিও একথা ঠিক যে বাংলাদেশে বাকি যেসব ব্যাংক আছে, সরকারি অথবা বেসরকারি, তারাও তো সুদ দেয়। অতএব যে ঘটনাটা রাষ্ট্রীয় স্তরে, ব্যক্তিগত স্তরে, সামাজিক স্তরে একটা গ্রহণযোগ্যতা পেয়ে গেছে, শুধু তার জন্যে মোহাম্মদ ইউনূসকে দোষী করার কোনো মানে হয় না। ফলে ইসলামীদের এই গালাগাল তার যে খুব একটা গায়ে লাগছে একথা মনে করার কোনো কারণ নেই। কিন্তু ইউনূস সাহেব কি ধর্মপ্রাণ মুসলিম? তার কেরিয়ারের দিকে যদি একবার নজর দেন তাহলে দেখবেন যে ধর্মপ্রাণ মুসলমান বলতে যা বোঝায়, ইউনূস কোনোদিন তা ছিলেন না, সম্ভবত থাকার প্রয়োজনও বোধ করেননি। দৈনিক 5 বার নামাজ পড়া তো দূরস্থান, তিনি আদৌ আল্লাহতে বিশ্বাস করেন কিনা তা নিয়েও অবশ্যই সন্দেহের অবকাশ আছে। আর তার একমাত্র সন্তান ইউনূসের মেয়ে, যিনি আমেরিকায় থাকেন, তিনি ঘোষিতভাবে
নাস্তিক। সুতরাং এই যে ইসলামী শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য যে ধরনের ব্যক্তিত্ব থাকা প্রয়োজন, অথবা রীতিনীতি আচার পদ্ধতিতে সমগোত্রীয় হওয়া প্রয়োজন, ইউনূস তা কদাপি ছিলেন না, এখনো নেই। সেদিক থেকে যদি বলেন, তাহলে শেখ হাসিনা একদিকে ধর্মনিরপেক্ষতার কথা বলে অন্যদিকে ইসলামীদের মদদ দেওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিন্তু করতেন। এমনকি সৌদি আরবের কাছ থেকে প্রচুর টাকা ঋণ নিয়ে তিনি গোটা বাংলাদেশ জুড়ে মডেল মাদ্রাসা গড়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু আপনারা কখনো ইউনূসের মুখে মাদ্রাসা, মসজিদ ইত্যাদির কথা শুনেছেন? সুতরাং ইউনূস আজকের বাংলাদেশের সমাজে ইজ অ্যান অড ম্যান আউট। এবার একটা ভেরিটেবল অ্যানাক্রনিজম in a conservative society gradually being dominated by the extremists. কিন্তু সেই জন্য কি তিনি পালাবেন? না। দেখুন, ব্যাপারটা তাকে যখন সবাই মিলে অনুরোধ করে বাংলাদেশে ডেকে এনেছিল, তিনি প্যারিসে অলিম্পিক দেখছিলেন, তখন ইউনূস মনে করেছিলেন হয়তো যে তিনি সামলে নিতে পারবেন। কিন্তু যেহেতু স্বদেশের সঙ্গে তার পরিচিতিটাই খুব হালকা, অর্থাৎ গত 10-15 বছর 20 বছরে ইউনূস কতদিন বাংলাদেশে থেকেছেন সেটাই লোকে বলতে পারে না। ফলে তার নিজের সম্পর্কে মূল্যায়ন সম্পূর্ণ ভ্রান্ত ছিল। অর্থনীতি তিনি বোঝেন, গ্রামীণ ব্যাংক বোঝেন, তার মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো দ্বিতীয় বাংলাদেশি এই মুহূর্তে জীবিত নেই, সেটাও সত্য। বিদেশে বহু জায়গায় তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, এটাও অস্বীকার করার কোনো কারণ নেই। কিন্তু এই সব কোয়ালিফিকেশন দিয়েও তিনি তার স্বদেশকে চেনেন, এই কনক্লুশনে আসা সম্ভব হচ্ছে। তিনি প্রধানত এখন যত দিন যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে, তিনি ছাত্রদের বা সমন্বয়ক বা যাই বলুন, বা হয়তো আর্মি, এদের সকলের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারেননি প্রধানত দুটি কারণে। এক, একটা দেশের কর্ণধার হতে কার না ভালো লাগে বলুন, তাও যদি পড়ে পাওয়া 14 আনার মতো করে সেই দায়িত্বটা আমার কোলে এসে পড়ে। দ্বিতীয় কথা হচ্ছে, শেখ হাসিনার উপরে ব্যক্তিগত স্তরে ক্রুদ্ধ ছিলেন ইউনূস। কেননা ইউনূসের ব্যবসা নিয়ে হাসিনা যেভাবে তাকে হেনস্থা করেছিলেন, একটার পর একটা মামলা তার নামে লাগিয়ে দিয়ে তাকে এক আদালত থেকে আদালতে দৌড় করিয়েছিলেন। 684 কোটি টাকা সরকারকে দিতে হয় বলে দাবি জানিয়েছিলেন। হয়তো মানুষ তো ইউনূসের মনে হতে পারে এবারই তার বদলা নেওয়ার সুযোগ এসেছে, এবং সেই বদলা কিন্তু তিনি নীরবে নিয়েও নিয়েছেন। অর্থাৎ তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল কিংবা যত কোটি টাকা দেনা ছিল, তার প্রাথমিক যে কাজগুলো কথা আমরা জানতে পেরেছি, তার মধ্যে প্রধান হলো এই ব্যক্তিগত দায় থেকে নিজেকে মুক্ত করা। সুতরাং ইউনূসের বাংলাদেশে প্রত্যাবর্তনের পিছনে যতটা না স্বদেশপ্রেম আছে,
তার চাইতে অনেক বেশি ব্যক্তি স্বার্থ রক্ষা করার তাগিদটাও আছে, এবং সেটা যখন মিটে গেছে এবং কিছুতেই তিনি ব্যাপারটা আর সামলাতে পারছেন না, তখন ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই তিনি বলতে শুরু করেছেন যে আমি তো পারছি না, মনে হয় পারবও না। অন্যদিকে তার পরিবারের পক্ষ থেকেও তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে অবিলম্বে তিনি ঢাকা ছেড়ে হয় ফ্রান্স নয় আমেরিকায় চলে আসেন। দেখুন, অচিরেই যদি ইউনূস এইরকম একটা নাটকীয় সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো তাকে কেন্দ্র করে কোনো বড় ধরনের গন্ডগোল হবে না, যেটা হাসিনার ক্ষেত্রে ঘটেছিল। হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশবাসীর রাগ পুঞ্জীভূত হয়েছিল, কেননা তিনি তাদের কণ্ঠ রুদ্ধ করে মত প্রকাশের স্বাধীনতাকে একেবারে গলা দাবিয়ে ভোটাধিকার প্রয়োগের অধিকারকে বঞ্চিত করে 15 বছর ধরে একটা তানাশাহি চালিয়েছিলেন। ইউনূসের বিরুদ্ধে তো সেই রকম কোনো ক্রোধের জায়গা এখনো পর্যন্ত তৈরি হয়নি। তিনি যে প্রকৃতির মানুষ, তাতে হওয়ার সম্ভাবনাও খুব কম। কিন্তু যে বিষয়টা অচিরেই ইউনূসের দেশান্তরী হওয়ার ঘটনাটাকে কার্যত প্রায় অবশ্যম্ভাবী করে তুলবে, সেটা হলো বাংলাদেশের অবর্ণনীয় অর্থনৈতিক পরিস্থিতি। আপনারা যদি বাংলাদেশের খবরের কাগজগুলোর উপর একটু চোখ বোলান, টেলিভিশনের টকশো গুলো দেখেন, তাতে দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে যেমন আমরা আলুর দাম বাড়লে, পেঁয়াজের দাম বাড়লে একেবারে পাড়া গরম করে ফেলি, ঢাকায়ও ঠিক সেই রকমই গোটা বাংলাদেশ জুড়ে প্রতিদিন এই যে অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের, এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। তাদের অনেকেরই মনে হতে শুরু করেছে হাসিনা আপ্পা স্বৈরাচারী ছিলেন কি না ছিলেন আমাদের সেটা বিচার্য নয়। আমরা গরিব মানুষ, আমাদের ভুখা পেটকা সওয়াল, আমাদের আয় তো বাড়ছেই না, উল্টো দিকে সামান্য ডাল ভাত খেয়ে বেঁচে থাকাই আমাদের এখন বর্তমান আয় নিয়ে কার্যত খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এটা এমন একটা সমস্যা, এই সমস্যা গতি রুদ্ধ করতে পারেন সেই ক্ষমতা না ইউনূসের নিজের আছে, না তার ওই চামচা পরিষদের আছে, না সমন্বয়কদের আছে, না এই ভুইফোড় ছাত্র নেতাদের আছে, না এই ইসলামী শক্তির প্রবর্তকদের আছে। আর আজকে বাংলাদেশ যে অবস্থার মুখে পড়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি ইত্যাদিরা যা প্রেডিকশন করছে, তাতে আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশ কোনো বেল আউট প্যাকেজ পাবে কিনা, যেটা ভারতবর্ষ পেয়েছিল মনমোহন সিং এর সময়। এবং ভুলে গেলে চলবে না, এক সময় আমাদেরও কিন্তু চন্দ্রশেখরের জমানায় প্লেন লোড করে আমাদের দেশের সোনা ব্যাংক অফ ইংল্যান্ডে বন্ধক রাখতে হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে অর্থমন্ত্রকের দায়িত্ব নরসিংহ রাও তুলে দিয়েছিলেন মনমোহন সিং এর কাছে। আর তারপরেই শুরু হয়েছিল ভারতীয় অর্থনীতিতে নতুন বিপ্লব। কিন্তু ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি, তার সঙ্গে বাংলাদেশের ফান্ডামেন্টালস আদৌ মেলে না। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের না আছে একজন মনমোহন সিং, না আছে কোনো সুচিন্তিত
এই ধরনের পরিকল্পনা করে দেশকে একটা অন্ধকার গলির পথ থেকে আলোর মধ্যে নিয়ে আসার মতো মানুষ। আপনাদের আমি একটা একটা ছোট্ট ফিগার দেখাচ্ছি, গ্রাফিক্স দেখাচ্ছি, যেখানে আপনারা বুঝতে পারবেন, যেটা দেখলেন, যে এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্রো লেভেলের ইকোনমিক কন্ডিশনটা ঠিক কি। যদি আপনারা এটাকে ভালো করে দেখেন, তাহলেই আপনারা অনেকখানি বুঝতে পারবেন যে ঘটনাটা কি। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর রিপোর্ট যেটা প্রেডিক্ট করেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ ইজ অন দ্য ব্রিঙ্ক অফ এ ভেরি বিগ ট্রাবল। কি ট্রাবল? ট্রাবল অফ ক্রাম্বলিং ইকোনমি, ধ্বংস হয়ে যাওয়ার মুখে অর্থনীতি এবং লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, তার সঙ্গে বেকারিত্ব, মানে ত্রহস্পর্শ। একটা অর্থনৈতিক সংকটের ত্রহস্পর্শ বলতে যা বোঝায়, ঠিক তার মধ্যে দিয়ে এই মুহূর্তে বাংলাদেশ চলছে। দেখুন, একটা সময় ছিল যখন অর্থনীতিবিদরা বলতেন বাংলাদেশের অর্থনীতি একেবারে বুম করছে এবং তাদের জিডিপি গ্রোথ ভারতবর্ষের চাইতেও কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো ছিল। যেমন ধরুন, হাসিনার যখন ক্ষমতাসীন ছিলেন, তখন একটা বড় সময় ধরে বাংলাদেশকে আর পৃথিবীর বাস্কেট কেস বলে ধরা হতো না। এই যে বস্ত্রশিল্প থেকে তাদের রফতানি করে তাদের প্রচুর আয়, বাংলাদেশিদের বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের রেমিটেন্স, সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে একটা নতুন ধরনের গতিশীলতা এসেছে এবং সেটা সম্ভব হয়েছিল কিন্তু আজ ধিকৃত হাসিনার আমলে। কিন্তু হাসিনা দেশান্তরী হওয়ার পরের থেকে দেখা যাচ্ছে যে সেই ইকোনমিক গ্রোথ তো হচ্ছেই না, উল্টে ক্রমশ অবনমন হচ্ছে সেই উন্নতির, এবং এমন অবস্থা হচ্ছে যা থেকে মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যেই একটা ভয়াবহ মন্দার সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ পড়ে যেতে পারে। এই রিসেন্ট যে রিপোর্টগুলো বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর, এবং তারা সেখানে বাংলাদেশের যে প্রজেক্টেড জিডিপির গ্রোথ ছিল সেটাকে কার্যত অর্ধেক করে দিয়েছে, এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যেটা ওই দেশের অর্থনীতির মেরুদণ্ড বললেও কম বলা হয়, সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিও যাকে বলে এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে, এবং একটা বেইল আউট প্যাকেজ অত চট করে বাংলাদেশের পক্ষে আইএমএফ এর কাছ থেকে আদায় করা অত সম্ভব নয়। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে, এই থার্সডেতেই বেরিয়েছে সেই রিপোর্ট, শেখ হাসিনা's toppling scared off investors, which weakened Bangladesh's industries, negatively impacting the country's economic growth. তার মানে হাসিনার শাসনকালটা তার দেশবাসীর কাছে যতটাই বিরক্তিকর বলে মনে হোক না কেন, তিনি 15 বছর ধরে সাম দাম দণ্ডভেদ যেভাবেই হোক একটা স্টেবল গভর্নমেন্ট বাংলাদেশকে উপহার দিয়েছিলেন, এবং বিদেশি ইনভেস্টররা
যখন কোনো দেশে বিনিয়োগ করার কথা ভাবেন, তখন প্রথমেই তারা রাজনৈতিক স্থিতাবস্থার চেহারাটা কি সেটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করে। হাসিনার আমলে স্বৈরাচারী শাসন ছিল, অবশ্যই ছিল, কিন্তু সেই স্বৈরাচারী শাসন ছিল স্থিতিশীল। আর তার পতনের পরে এই চতুর্দিকে বাংলাদেশে যা ঘটে চলেছে তা দেখে ইনভেস্টররা আর কেউ বাংলাদেশের নাম উচ্চারণই করছে না। আর ইনভেস্টমেন্ট যদি না আসে তাহলে অর্থনীতি বাঁচবে কিসের উপর? বাংলাদেশ এই যে কোভিড-19 এপিডেমিক, যার ফল গোটা পৃথিবীকে ভুগতে হয়েছে এবং আজও হচ্ছে, এই এপিডেমিকের আগে বাংলাদেশের জিডিপি গ্রোথের পরিমাণ ছিল 7.9%, কিন্তু এখন সেটা কমে এসে লেটেস্ট প্রজেকশন বলছে যে 2025-এ সেটা 4.1%-এ দাঁড়াতে পারে। আর আইএমএফ তার চেয়েও কমিয়ে বলছে 3.8%-এ নেমে যেতে পারে। একটা দেশের জিডিপি গ্রোথ যেটা প্রায় 8% ছিল, সেটা যদি এই সামান্য কদিনে ধরুন 3.8 বা 3.5 বা 4%-এ নেমে যায়, তাহলে তার অর্থ দাঁড়ায় যে সে দেশের অর্থনীতি অত্যন্ত বেহাল অবস্থার মধ্যে গিয়ে পড়েছে। এবং এরপরে রইল কি? র্যাম্প্যান্ট ইনফ্লেশন। ইনফ্লেশনের রকমটা কিরকম দেখুন। ইংরেজিতে একে বলে রানঅ্যাওয়ে ইনফ্লেশন, যেটা এই মুহূর্তে মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে 10.34%। 2022 সালে, অর্থাৎ 2-2.5 বছর আগেই এটা ছিল 7.7%। এবং ওয়ার্ল্ড ব্যাংক যে তালিকা তৈরি করেছে, মানে যেসব দেশ এবছর চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে পারে বলে তাদের অনুমান, তার 1 নম্বরে আছে বাংলাদেশ, 2 নম্বরে পাকিস্তান এবং 3 নম্বরে শ্রীলঙ্কা। এবং এই রিপোর্টে বলছে, আন্ডার হাসিনা's রুল, Bangladesh, along with India, Indonesia, and 36 other nations, entered the ranks of middle-income countries. But now, as the World Bank report states, political turmoil has dampened economic activity, worsened investor confidence. তার মানে ভারতবর্ষ, ইন্দোনেশিয়া ইত্যাদিদের সঙ্গে বাংলাদেশও সেই 36টি দেশের মধ্যে নিজেকে স্থান করে নিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর ভাষায় যাদেরকে বলা হতো মিডল র্যাঙ্কিং ইকোনমি, কিন্তু সেখান থেকে আজকে একেবারে নোজ ডাইভ করেছে সেই অবস্থা। এই মুদ্রাস্ফীতি লাগাম ছাড়া হওয়ায় মানুষের ক্রয় ক্ষমতা প্রতিদিন কমছে, এবং যত ক্রয় ক্ষমতা কমছে তত উন্নয়নের গতিও অবরুদ্ধ হচ্ছে, কেননা একটা আরেকটার সঙ্গে সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এই মুদ্রাস্ফীতি যদি রোধ করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশে সেটা একটা গণরোষের চেহারা নিয়ে আছড়ে পড়তে পারে। এবং এমনিতেই কলকারখানা বন্ধ,
বস্ত্র শিল্প ধ্বংসস্তূপে পরিণত, যেটুকু বাকি আছে সেটুকুর সর্বনাশও সেক্ষেত্রে অনিবার্য হয়ে উঠবে। এই যে অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহতা, সেটা এই সমন্বয়ক আর এই সব কিছু স্বঘোষিত ছাত্র নেতা কতটা বোঝেন আমি বলতে পারবো না। ধারণা হয় তাদের কথাবার্তা দেখে যে এইসব জিনিস তাদের আলোচ্য বা বিবেচ্যর মধ্যেই থাকে না। তারা তাদের নিজেদের ঘোষণাপত্র কিভাবে সরকারের উপরে দাদাগিরি করা যায়, কিভাবে গোটা বাংলাদেশে লালবাতির গাড়ি লাগিয়ে ঘোরা যায়, নিজেদের স্বার্থ রক্ষা করতেই তারা অনেক বেশি ব্যস্ত। কিন্তু তার দেশের অর্থনীতির এই বেহাল অবস্থা যিনি সবচেয়ে ভালো বোঝেন, তার নামও আবার প্রফেসর ইউনূস। অতএব এমন হতেই পারে যে শিয়রে সমন্ত দাঁড়িয়েই আছে, সমর কড়া নাড়ার আগেই দেখা গেল হয়তো ইউনূস ঢাকা থেকে কোনো বিমানে উঠে পড়েছেন। তার গন্তব্য হতে পারে প্যারিস, গন্তব্য হতে পারে ওয়াশিংটন, গন্তব্য হতে পারে ইউরোপ আমেরিকার যে কোনো দেশ। কিন্তু তার দিন যে ঘনিয়ে আসছে, এ ব্যাপারে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একটা মতৈক্য ধীরে ধীরে তৈরি হচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতেই আমার মনে হয়েছে, এবং এখন সেই ধারণাটা আরো দৃঢ় হচ্ছে, যে ভারতবর্ষ যে বাঁদরের এত দাঁত খিচুনি খেয়েও একেবারে চুপচাপ হয়ে রয়েছে, কোন রকম প্রতিকূল প্রতিক্রিয়া সরকারি স্তরে অন্তত ভারতবর্ষ দেখাচ্ছে না, কেবলমাত্র সীমানায় প্রহরা আরেকটু আঁটোসাঁটো করা ছাড়া, তার পিছনেও হয়তো এই একটি অঙ্ক কাজ করছে। হয়তো ভারতও মনে করছে, হেসে নাও, দুদিন বইতো নয়, না জানি কখন সন্ধ্যা। ভালো থাকবেন, নমস্কার।